নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আমাদের পূর্ববর্তী গল্প পূর্ণচন্দ্রের নরপিশাচ যদি তুমি এখনো না শুনে থাকো, তাহলে এই গল্পটা শোনার পর অবশ্যই শুনে নিও। আজকের গল্পটি শুরুর আগে একটি সতর্কবার্তা। আজকের গল্পটি আমাদের সব ধরনের শ্রোতাদের জন্য নয়। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। ডকপার কলমে দোল পূর্ণিমার সেই রাত। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি মেঘ। বছরখানেক আগের ঘটনা। সেদিনও ছিল দোল পূর্ণিমা। ঋষিরার কোনো এক ঘাটে ডিউটি করছিলেন পুলিশ অফিসার তন্ময়বাবু। তন্ময়বাবুর সহকারী হিসেবে সাথে ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার, নাম শ্যামল বিশ্বাস। ঘাটটা জিটি রোড থেকে খুব একটা বেশি দূরে নয়, কিন্তু আশেপাশে খুব একটা বেশি লোকালয় না থাকায় জায়গাটা বেশ ভালোই নির্জন। ঘাটের পাশে দু একটা পোড়ো বাড়ি রয়েছে গঙ্গার পাড়ে। তার চারদিকে গজিয়ে উঠেছে জঙ্গল। তাই এই ঘাটে সাধারণত কোনো ভদ্রলোক আসে না। নেশাভান এবং নোংরামি করার জায়গা হিসেবে বেছে নেয় এই ঘাটটাকে। এমনিতেই দোল কিংবা হোলির দিনগুলোতে গঙ্গার ঘাটগুলোয় অসামাজিক সমস্ত কার্যকলাপ চলতেই থাকে। তাই সেই সমস্ত কার্যকলাপ বন্ধ করতেই স্থানীয় প্রশাসন প্রতিটা ঘাটেই পুলিশ নজরদারির ব্যবস্থা করেছে। থানার বড়বাবুর নির্দেশে তন্ময়বাবু এবং শ্যামলকেও রাত পর্যন্ত সেই ঘাটে টহল দিতে বলা হয়েছিল সেদিনকে। সারা বিকেলটা গঙ্গার হাওয়া খেয়ে ভালোই কাটছিল দুজনে। ঘাটের সিঁড়িতে বসে দুজনেই উপভোগ করছিল সেদিনের সূর্যাস্ত। কিন্তু সন্ধে হতেই শুরু হয় মশার উপদ্রব। শ্যামল অল্প বয়সী ছেলে, বেশি দিন হয়নি চাকরিতে, তাই এই ঘাট সম্বন্ধে খুব বেশি জানে না সে। কিন্তু তন্ময়বাবু পুরনো লোক, চারপাশের এলাকা সম্বন্ধে ভালোই জ্ঞান আছে তার। তাই তন্ময়বাবু জানত এই ঘাটের ইতিহাস। কিছুক্ষণ পর যখন মশার উপদ্রব আরো বেড়ে যায়, তখন থাকতে না পেরে শ্যামল বলে ওঠে, স্যার বলছি মশার ধূপ কিনে আনবো। আরে খুব জ্বালাচ্ছে তো মশাগুলো। শুনে তন্ময়বাবু একটু চুপ হয়ে যায়। তারপর বলে, না, তার দরকার নেই, আর তো কিছুক্ষণ মাত্র, তারপরেই তো চলে যাব। আর একটু বসি। শ্যামল একটু নিরাশ হয়ে যায়। একে তো মশা, তার উপরে খিদেও লেগেছে তার। এক ঠোঙা যে মুড়ি আনবে তারও কোনো উপায় নেই। এদিকে তন্ময়বাবুর সাথে এটাই তার প্রথম ডিউটি। খুব একটা বেশি কথা বলছে না সে। বাধ্য হয়ে শ্যামল মোবাইলে রিলস দেখেই সময় কাটাচ্ছে। তন্ময়বাবু চুপচাপ মোবাইলে চোখ রেখে বেশ কিছুক্ষণ কাটিয়ে দেয় ওই ঘাটে। এদিকে রাত বাড়তে থাকে। গঙ্গার হাওয়া যেন কমে আসে এবার। চারপাশে শোনা যায় ঝিঁঝি পোকার ডাক। শ্যামল তাকিয়ে দেখে মাথার উপর জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদ। ঠিক এমন সময় হঠাৎ শোনা যায় দুটো মানুষের পায়ের শব্দ। শোনা মাত্রই শ্যামল মোবাইলটা বন্ধ করে সজাগ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দেখতেই সে দেখতে পায় দুটো যুবক ঘাটে এসেছে। তাদের মধ্যে একজনের পা টলমলে। তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে সে আকণ্ঠ মদ্যপান করে রয়েছে। স্যার ওই দেখুন মাল খেয়ে এসেছে, শ্যামল বলে তন্ময়বাবুকে। প্রত্যুত্তরে তন্ময়বাবু বলেন, আরে ওরা চলে যাবে, ছেড়ে দাও। তন্ময়বাবুর এই কথাটা শুনে শ্যামল একটু অবাক হয়ে যায়। একজন পুলিশের থেকে এই কথা সে মোটেও আশা করেনি। তাও শ্যামল একবার চেঁচিয়ে বলল, এই কি চাই রে এখানে, চল এখান থেকে। বলা মাত্রই ছেলে দুটো আর ঘাটে নামার সাহস করে না। তারা ওখান থেকেই পিছন ফিরে চলে যায়। তন্ময়বাবু এবার শ্যামলকে বলে, কি দরকার ছিল চেঁচাবার, ওরা এমনিই চলে যেত। না স্যার, ওরা এমনিতেই হুঁশে নেই, কখন যে আবার মাতলামি শুরু করবে তার ঠিক নেই, তাই তো বললাম। তন্ময়বাবু আর কথা বাড়ায় না, চুপ হয়ে যায়। শ্যামল ও তন্ময়বাবুর হাবভাব দেখে
একটু অবাক হয়ে যায়। সে এবার তন্ময়বাবুকে সরাসরি একটা প্রশ্ন করে। কি ব্যাপার বলুন তো স্যার, কোনো সমস্যা? মানে আপনার কি ভয় লাগছে? কথাটা শুনে তন্ময়বাবু ভ্রু কুঁচকে শ্যামলের দিকে তাকায় এবার, তারপর বলে, চাকরিতে কতদিন জয়েন করেছো? শ্যামল বুঝতে পারে যে কথাটা সে বলে ফেলেছে সেটা বলা মোটেও উচিত হয়নি। সরি স্যার, ছোট মুখে একটা বড় কথা বলে ফেলছি, প্লিজ কিছু মনে করবেন না। শ্যামল এবার দুঃখ প্রকাশ করে, কিন্তু তন্ময়বাবু বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকে শ্যামলের দিকে, তারপর বলেন, শ্যামল, এই ঘাটটা কিন্তু ভালো নয়। মানে মানে ভালো না বলতে কীরকম বলছেন? একটু নীরব হয়ে যায় পুলিশ অফিসার তন্ময়বাবু। তিনি তখনও ভাবছিলেন কথাটা শ্যামলকে বলবেন কি না, কিন্তু শ্যামল আবারও জিজ্ঞেস করে, বললেন না তো, কি হলো স্যার? তন্ময়বাবু এবার একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, বহু বছর আগে এই ঘাটে একটা রেপ হয়ে যায়। একটা মেয়েকে তুলে এনে কয়েকজন ছেলে মিলে এই কাজটা করে। ধর্ষণ করার পর তারা মেয়েটার গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলে। তুমি যেখানে বসে আছো তার থেকে ঠিক 2 হাত দূরেই পড়েছিল মেয়েটার পোড়া মৃতদেহ। বুঝলে, ধারণা করা হয়েছিল যে মেয়েটা মরার আগে চেয়েছিল গঙ্গায় ঝাঁপ দিতে, কিন্তু কোনো কারণে সেটা হয়তো পারেনি। এত অবধি বলে তন্ময়বাবু আবার চুপ করে যায়। শ্যামলও চুপ থাকে কিছুক্ষণ, তারপর সে বলে, বুঝলাম, তারপর ধরা পড়েছিল ছেলেগুলো? তন্ময়বাবু শুধু মাথা নাড়িয়ে না উত্তর দেয়। তার এই না বলার মধ্যেই শ্যামল উত্তরটা পেয়ে যায়। এরপর চুপ হয়ে যায় দুজনেই। তাদের মধ্যে খুব একটা বেশি কথা হয় না এই নিয়ে। তন্ময়বাবুকে চুপ থাকতে দেখে শ্যামল পুনরায় মোবাইলটা বার করে নিয়ে রিলস দেখতে শুরু করে। তন্ময়বাবু কোনো একটা চিন্তায় মগ্ন হয়ে যায়। গঙ্গার ওপার থেকে ঠান্ডা হাওয়া আবারও যেন বয়ে এলো এদিকে। 15-20 মিনিট এভাবেই কেটে যায়। হঠাৎ ওর থেকে যেন একটা নূপুরের শব্দ ভেসে আসে শ্যামলের কানে। এত রাতে এরকম একটা জায়গায় নূপুরের শব্দ! শ্যামল সত্যি হতভম্ব হয়ে যায়। তার মনে হয় যে নিশ্চয়ই কোনো প্রেমিক প্রেমিকা প্রেম করতে এসছে এই ঘাটে। সেই মনে করে যেই না শ্যামল বাঁদিকে তাকায়, তখনই দেখতে পায় একটা অল্প বয়সী মেয়েকে। মেয়েটা চুড়িদার পরে নেমে আসছে এই ঘাটে। একটা একটা করে সিঁড়ি ভেঙে সে ক্রমশ জলের দিকে এগোচ্ছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো শ্যামলের। শ্যামল এবার তন্ময়বাবুর দিকে তাকায়। তারপর যেই তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই তন্ময়বাবু ঠোঁটে আঙুল দিয়ে শ্যামলকে চুপ করতে বলেন। শ্যামলও তার কথা মতো চুপ করে যায়। আর কিছু কথা বলার সাহস পায় না সে। শুধু ফিসফিসিয়ে তন্ময়বাবু একবার শ্যামলকে সাবধান করার জন্য বলে, শ্যামল, ওর দিকে তাকিয়ে থেকো না, অন্যদিকে তাকাও। ওটা ওটা মানুষ নয়। মানুষ না? কথাটা শোনা মাত্রই শ্যামলের গায়ের সবকটা লোম যেন খাড়া হয়ে যায়। বলছে কি তন্ময়বাবু? বাস্তবে এটাও কি সম্ভব? মানুষ না তো কি এটা তাহলে? হাজারটা প্রশ্ন জন্মায় তখন শ্যামলের মনে, কিন্তু সে আর তাকে এসব জিজ্ঞাসা করার সাহস পায় না। শ্যামল আর মেয়েটার দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে পূর্ণিমার চাঁদটাকে দেখতে লাগলো। এদিকে বুকে তার হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ক্রমশ। তন্ময়বাবুও চোখ বন্ধ করে রাম নাম জপ করতে শুরু করে দেন। কিন্তু শ্যামলের মনের উথাল পাতাল তাতে মোটেও কমে না, বরং তার কৌতূহল জাগলো আরো বেশি। শ্যামল বুঝতে পারছে যে সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে কোনো রক্ত মাংসের মানুষ না, তাই তার কোনো ছায়াও পড়েনি ঘাটের সিঁড়িগুলোতে। ব্যাপারটা বেশ রোমাঞ্চ এবং ভয় মেশানো একটা অনুভূতি জাগাচ্ছে শ্যামলের মনে। কিন্তু শ্যামল কিছুতেই ওই মেয়েটাকে দেখার কৌতূহল ছাড়তে পারছে না। তখন শ্যামল মাঝে মাঝে আর চোখে দেখে নিচ্ছে মেয়েটাকে, কিন্তু ভয়ে
তার দিকে সরাসরি তাকাতে পারছে না। এরপর লুকিয়েই সে চট করে একটা ছবি তুলে নেয় সেই অশরীরী। তন্ময়বাবু ব্যাপারটা দেখতে পায়নি, কারণ সে তখন চোখ বুজে ঈশ্বর নাম জপে ব্যস্ত ছিল। দেখতে পেলে হয়তো শ্যামলকে আটকাতো। যাই হোক, শ্যামলের এই কাজটা করার পরক্ষণেই মেয়েটা যেন কোথাও উধাও হয়ে গেল। কর্পূরের মতো এভাবে উবে যেতেই শ্যামল ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো মেয়েটাকে, কিন্তু কোথাও সে দেখতে পেল না মেয়েটাকে। শ্যামল এবার তন্ময়বাবুকে কিছু একটা বলতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কেউ একজন হাত রাখে শ্যামলের কাঁধে। মুহূর্তে আঁতকে ওঠে শ্যামল। কে কে? আরে আমি থানা থেকে আসছি। ঘাড় ঘুরিয়ে শ্যামল দেখে কনস্টেবল ভবতোষবাবু দাঁড়িয়ে। তন্ময়বাবু তাকে দেখে বলে ওঠেন, ও বা তাই বলুন, আমরা তো বেশ ভয় পেয়ে গিয়েছিল। ভবতোষবাবু হেসে বলেন, সেই স্বাভাবিক। তা কেমন কাটলো এতক্ষণ? বাপরে বাপ, সে আর বলতে, যা ডিউটি করলাম জীবনেও ভুলবো না। হাঁপাতে হাঁপাতে শ্যামল উত্তর দেয় তাকে। শুনেই ভবতোষবাবু ভূতের মতো 32 পাটি দাঁত বার করে হাসতে থাকে তাদের সামনে। তারপর সে বলে, যাই হোক স্যার, চলুন এবার, একটা নেমন্তন্ন আছে, তাই আপনাকে নিতে এসেছি। তন্ময়বাবু বলে, কি এই মাঝরাতে আবার নেমন্তন্ন? কোথায়? কার বাবার আবার বিয়ে লাগলো? ভবতোষ হেসে বলে, আর বলবেন না স্যার, আমাদের ওই এমএলএ স্যার, উনি আজ রাতে একটু রঙিন জলের আয়োজন করেছেন। থানার সবারই নেমন্তন্ন, তাই বড়বাবু বললেন আপনাকে নিয়ে যেতে। শ্যামলও না হয় চলুক আমাদের সঙ্গেই। শুনেই তন্ময়বাবু লাফিয়ে ওঠে। তারপর বলে, আরে বাস, বলো কি? তাহলে আর দেরি কিসের? চলো যাও যাক। চলো শ্যামল, অনেক ডিউটি হয়েছে, এবার একটু গলা ভেজাই। বলেই তন্ময়বাবু উঠে দাঁড়িয়ে শরীরের আড়মোড়া ভাঙতে থাকে। তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মেন রাস্তার দিকে এগিয়ে যায় সে। এদিকে শ্যামল তখনও স্বাভাবিক হয়নি। ভয়ে সে তখনও ঘামছে। কিছুক্ষণ আগে যা ঘটে গেল সেটা থেকে সে তখনও বেরিয়ে আসতে পারেনি। শ্যামল মোবাইলে যে মেয়েটার ছবি তুলেছে সে ব্যাপারে তখনও সে কাউকে কিছু জানাতে পারেনি। তার মন চাইছে ছবিটা একবার দেখতে, কিন্তু তন্ময়বাবু আর ভবতোষবাবুর সামনে আর তার সাহস হয়নি ফোনটা খুলে দেখার। শ্যামল এবার তন্ময়বাবুর পিছু পিছু এগিয়ে চলে মেন রোডের দিকে। তার পেছনে থাকে ভবতোষবাবু। জেটি রোডের ওপর পুলিশের গাড়িটা দাঁড় করানো ছিল তখন। শ্যামল গাড়িতে উঠতেই তন্ময়বাবু তার কানে কানে বলে দেয়, শ্যামল, যা দেখছো ঘুণাক্ষরেও কিন্তু কাউকে বলবে না। প্রতি বছর এখানেই ডিউটি পড়বে, এইসব গা সওয়া হয়ে যাবে, তাই এই ঘটনা নিয়ে বেশি কিছু ভাববে না। শ্যামল আর কোনো কথা বলে না, শুধু বাধ্য ছেলের মতো একবার ঘাড় নাড়ে। এরপর পুলিশের গাড়িটা তাদের নিয়ে চলে যায় সেখান থেকে। শুধু শ্যামলের ফোনে রয়ে যায় সেই অশরীরীর একটা ছবি। এমএলএ সাহেবের বাগান বাড়ি। মদের আসরে তখন পুলিশ থেকে শুরু করে কাউন্সিলর, যুবনেতা, পৌরসভা কর্মী, এমনকি স্থানীয় এলাকার দাদারা প্রায় সবাই উপস্থিত হয়েছে সেখানে। ইতিমধ্যে ভবতোষবাবু, শ্যামল এবং তন্ময়বাবু পৌঁছে গেছেন সেখানে। বাগান বাড়িতে ঢুকেই শ্যামল দেখল চারপাশে প্রচুর লোকজন, তার সাথে আশেপাশে বিভিন্ন দেশি বিদেশি খাবারের স্টল এবং রঙিন পানীয়র বন্দোবস্ত, সাথে গান বাজনা তো আছেই। থানার বড়বাবু এবং অন্যান্য পুলিশেরাও সেখানে রয়েছে। তারা সবাই সেখানে বসে একটা নির্দিষ্ট সোফায় মদ্যপানে ব্যস্ত হয়ে উঠেছে। তাদেরকে দেখে তন্ময়বাবু এগিয়ে যায় সেদিকে। শ্যামলের অবশ্য এসবে তেমন একটা ইন্টারেস্ট নেই। তার মাথাতে শুধুই তখন ওই মেয়েটার কথা ঘুরপাক খাচ্ছিল। তার হঠাৎ মনে পড়ে যায় সেই ফোনে তোলা ছবিটার কথা। এদিকে তন্ময়বাবু তখন হাতে মদের গ্লাস নিয়ে খোশ মেজাজে গল্প করতে ব্যস্ত হয়ে যায় তার কলিগদের সঙ্গে। হঠাৎ কথার মাঝে থানার বড়বাবু একবার তন্ময়বাবুকে জিজ্ঞাসা করে নেয়,
আচ্ছা বলছি তন্ময়, ওই শ্যামলকে নিয়ে কোনো অসুবিধা হয়নি তো? ডিউটি ঠিকঠাক করছে তো? তন্ময়বাবু ঢোক গিলে বলে, হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। কথাটা শুনে বড়বাবু মৃদু হাসলেন কেবল। ওদিকে শ্যামল তখন সোফায় বসে তার ফোনটা হাতে নেয় এবার। তারপর গ্যালারিটা যেই না সেই ছবিটা দেখবে বলে খুলেছে, অমনি ভবতোষবাবু এসে হাজির হয় তার সামনে। আরে শ্যামল, কি করছো এখানে চুপচাপ বসে কেন তুমি? চলো, আর তোমার হাতে গ্লাস কই? মুহূর্তের মধ্যে শ্যামল ফোনটা তার পকেটে ঢুকিয়ে নেয়। তারপর সে উত্তর দেয়, না না স্যার, আমি ওসব খাই না, আমার অভ্যেস নেই। তাছাড়া একটা অ্যাক্সিডেন্টের পর ডাক্তার পুরোপুরি বারণ করেছে আমায়। বুঝলাম, তুমিও তো দেখি আমার মতোই অনেকটা। কথাটা বলেই ভবতোষবাবু শ্যামলের পাশে এসে বসে। সেটা দেখে শ্যামল একটু যেন অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু তাও সে মুখে কিছু বলতে পারে না। ভবতোষবাবু অনেক পুরনো লোক, বহু বছর ধরেই সার্ভিসে আছে। সে হয়তো এই রেপ কেসের ব্যাপারটা ভালোভাবেই জানবে। সেই মনে করে শ্যামল এবার তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো না। আমরা যে ঘাটে আজ ডিউটি করছিলাম, শুনেছি সেখানে নাকি বহু বছর আগে একটা রেপ হয়েছিল। আপনি কি ব্যাপারটা সম্বন্ধে জানেন কিছু? শোনা মাত্রই ভবতোষবাবু একটু চুপ হয়ে যায়। তার মুখের হাসিটাও সঙ্গে সঙ্গে কোথায় যেন মিলিয়ে যায়। তারপর সে বলে, জানি তো, মেয়েটার পোড়া ঝলসানো দেহটা আমরাই তো উদ্ধার করেছিলাম সেদিন। তারপর কোর্ট, মিডিয়া, ডিপার্টমেন্ট সব মিলিয়ে কম ঝুঁকি পোহাতে হয়নি আমাদের। আচ্ছা, আর অপরাধীরা, তাদের কি হয়েছিল? শ্যামল প্রশ্ন করে। একটু ভেবে নিয়ে ভবতোষবাবু বলে, কি আর বলবো, মোট 8 জন ছিল সেদিন। দোলের দিন মদে চুর হয়ে একটা অল্প বয়সী মেয়েকে তারা তুলে নিয়ে আসে ওই ঘাটে। তারপর শুরু হয় পাশবিক অত্যাচার। আগে থেকেই বক্স বাজিয়ে তারস্বরে গান চলছিল সেখানে, তাই তার আওয়াজে চারপাশের লোকজন মেয়েটার কোনো চিৎকারই শুনতে পায়নি সেদিন। খুবই প্যাথেটিক ছিল ঘটনাটা। আর ওই 8 জন, ওদের কি হলো? ভবতোষবাবু এবার তাকালো তন্ময়ের দিকে, তারপর বলল, 6 জন তো মারা গেছে, আর বাকি আছে মাত্র 2 জন। কি, 6 জন মারা গেছে? কিভাবে? কিভাবে মরেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো এটা যে 2 জন কিন্তু এখনো বেঁচে আছে। শ্যামল এবার অবাক চোখে তাকিয়ে থাকে ভবতোষবাবুর দিকে। 6 জন যে মারা গেছে সে ব্যাপারে তন্ময়বাবু কিছু বলল না কেন? প্রশ্ন জাগে শ্যামলের। ভবতোষবাবু এবার আস্তে আস্তে শ্যামলকে বলে, একটা কথা কি জানো, এই কেসের বাকি যে 2 জন রেপিস্ট এখনো বেঁচে আছে, তাদের 2 জনই কিন্তু আজ এই বাগান বাড়িতেই উপস্থিত রয়েছে। কি? শ্যামল চমকে ওঠে এবার। কথাটা শোনা মাত্রই ওই 2 জনকে দেখার একটা তীব্র আগ্রহ চেপে যায় শ্যামলের মনে। সে অত্যুৎসাহী হয়ে বলে, এখানে উপস্থিত? বলেন কি? কোথায়? ভবতোষবাবু এবার আঙুলের ইশারায় দেখান সেই অঞ্চলের স্থানীয় যুব নেতাকে। শ্যামলও তাকিয়ে দেখতে থাকে। তখন ভবতোষবাবু তাকে দেখিয়ে বলে, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন কালপ্রিট। ও হলো এমএলএ সাহেবের ভাইপো। সবাই জানে ওর নির্দেশেই কাজটা করা হয়েছিল সেদিন, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড, ওটাই হলো ওর ঢাল। ধর্ষণের মতো কাজ করেও আইন তোমায় ছুঁতে পারবে না যদি তোমার একটা স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, বুঝলে? শ্যামল চুপ করে যায় ভবতোষবাবুর কথা শুনে। তার সত্যি কিছু বলার নেই। বারবার সে যুবনেতার ছেলেটার দিকে দেখতে থাকে। এর মাঝে ভবতোষবাবু বলে ওঠেন, বাকি যে 6 জন মারা গেছে তার পিছনেও কিন্তু আমাদের এই নেতাবাবুই দায়ী। ভবিষ্যতে যাতে আর কেউ মুখ খুলতে না পারে, তাই তার জন্য তাদের পাকাপাকিভাবে মুখ বন্ধ করার ব্যবস্থা উনিই করে দিয়েছেন। যাকে অনেক ভিতরের কথা বললাম আজ তোমায়, তুমি আবার যেন কাউকে সব বলে ফেলো না, কেমন? আমি যাই, ওদিকটা দেখি স্যারেদের কিছু লাগবে কি না। এই বলে ভবতোষবাবু সোফা ছেড়ে উঠে যায়। এদিকে শ্যামল সব ঘটনাটা জেনে অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তারপর রাত আরও বেড়ে চলে। গ্লাসের উল্লাসে বাগানবাড়ি তখন জমজমাট। সবাই তখন নেশায় উন্মাদ প্রায়। শ্যামলও কোনার দিকে সোফাটায় এক প্রান্তে মাথা রেখে একটু ঘুমিয়ে নিচ্ছে। তখন হঠাৎ শ্যামলের মনে হলো তার মাথার দিকে কেউ একজন দাঁড়িয়ে। প্রথমে শ্যামল ভেবেছিল ক্যাটারিংয়ের কোনো লোক হবে হয়তো, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মানুষটা শ্যামলের মাথার কাছে দাঁড়িয়ে থাকায়
তার একটু সন্দেহ হয়। ঘুম ঘুম ভাব নিয়ে শ্যামল চোখ মেলে চাইতেই সে দেখতে পায় চুড়িদার পরা সেই মেয়েটাকে, যাকে সে সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে দেখেছিল। মুহূর্তে ঘুম ভেঙে যায় শ্যামলের। ভয়ের একটা হিমেল স্রোত তার মাথা থেকে মেরুদণ্ড বেয়ে নিচে নেমে যায়। তরাক করে লাফিয়ে এবার সে উঠে বসে সোফায়। তারপর পুনরায় ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে দেখতে গেলেই শ্যামল দেখে কই, কেউ নেই তো সেখানে। শ্যামল যেন বাকরুদ্ধ হয়ে যায়। তার সাথে কি ঘটেছে কিছুই বুঝতে পারে না সে। এর মধ্যে হঠাৎ একটা চেঁচামেচি শুরু হয় বাগানবাড়ির মধ্যে। চেঁচামেচিটা অবশ্য ভবতোষবাবু দেখানো ওই স্থানীয় যুবনেতারাই শুরু করেছিল। শোনা যাচ্ছিল যে কোনো আমন্ত্রিত অতিথি নেশাগ্রস্ত হয়ে মজা করতে গিয়ে এক বোতল ভোদকা ঢেলে দেয় ওই যুব নেতার ওপর, আর তাতেই রেগে লাল হয়ে যায় সেই নেতা। অতঃপর উত্তেজিত হয়ে সবার সামনে সেই ব্যক্তিকে মারধর শুরু করেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ভিড় জড়ো হয়ে যায় বাগানবাড়ির মধ্যে। শ্যামলও সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে দেখছে কি হয়েছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ কোত্থেকে যেন তার সামনে এসে যায় ভবতোষবাবু। শ্যামলকে দেখেই হাত বাড়িয়ে দিয়ে ভবতোষবাবু বলে ওঠেন, এই শ্যামল, তোমার ফোনটা দাও তো, বাড়িতে একটা ফোন করব। আমার না ফোনে একদমই চার্জ নেই। শ্যামলও ঘটনাটার আকস্মিকতায় পকেট থেকে ফোনটা বের করে ভবতোষবাবুর হাতে তুলে দেয়। দেবার আগে ফোনের লক স্ক্রিনটা খুলে দেয় সে। তারপরে শ্যামল এগিয়ে যায় ভিড়ের মধ্যে সেই তামাশা দেখার জন্য। ভিড়ের মধ্যে ঢোকার পরই শ্যামল দেখতে পেল সেই যুব নেতাকে। ভোদকায় তার পরনের পাঞ্জাবিটা একেবারেই ভিজে জ্যাপ জ্যাপ করছে। তার মধ্যে যুবনেতা একজন ভদ্রলোকের কলার ধরে এলোপাথারি চড় চাপ্পড় মারছেন তাকে। মার খেতে খেতে সেই লোকটাও হাত জোর করে ক্ষমা চাইছে তার কাছে, কিন্তু তাও সেই নেতা কোনো কথাই শুনছে না তার। আর এসব দেখেও আশেপাশের লোকজন কেউ তাকে থামাচ্ছে না। এ দৃশ্য দেখে শ্যামলের ঠিক ভালো লাগলো না। বাধ্য হয়ে ভিড় থেকে এবার বেরিয়ে আসে শ্যামল। তারপর চুপচাপ সে অন্যদিকে চলে যায়। ঠিক এমন সময় শ্যামলের মনে পড়ে যায় তার মোবাইলে তোলা ছবিটার কথা। সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়। সর্বনাশ, ভবতোষবাবু যদি সেটা এখন দেখে ফেলে তাহলে তো অনেক প্রশ্ন করতে পারে, আর সেটা যদি এখন বড়বাবুর হাতে যায় সেক্ষেত্রে তো তার চাকরি নিয়ে টানাটানি শুরু হতে পারে। এটা ভেবেই বেশ মুশকিলে পড়ে যায় শ্যামল। সে যে কি ভুলটাই না করেছে সেটা তখন হাড়ে হাড়ে টের পায় সে। এরপরই শ্যামল হন্যে হয়ে খুঁজতে থাকে ভবতোষবাবুকে। প্রবেশদ্বার থেকে শুরু করে বাগানবাড়ির পিছন অবধি সব জায়গাতেই ঢুঁ মারল শ্যামল, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো স্থানেই তাকে খুঁজে পেল না। যেন ভবতোষবাবু কর্পূরের ন্যায় উবে গেল কোথাও, ঠিক ঘাটে আসা ওই মেয়েটার মতো। চারিদিকে ভবতোষবাবুর খোঁজ করার পরেও শ্যামল তার টিকিটিও খুঁজে পায় না। অবশেষে শ্যামল বাগানবাড়ির ভেতরে গিয়ে ভিড়ের মধ্যে আবারও ভবতোষবাবুর খোঁজ করে, কিন্তু দুঃখের বিষয় সেখানেও সে নেই। তারপর হতাশ হয়ে শ্যামল একটা চেয়ারে বসে খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তার ফোনে তোলা সেই ছবির কথা ভেবেই তার কপালে যেন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। তার বুকের হৃদস্পন্দনও তীব্র হয়ে যায়। স্বাভাবিকভাবেই ভীষণ টেনশন করতে থাকে শ্যামল। কি যে হবে কিছুই বুঝতে পারছে না সে। ঠিক এমন সময় হঠাৎই লোডশেডিং হয়ে যায়। এমনিতেই সেই যুবনেতার কাণ্ড কারখানার জন্য চারপাশে বেশ শোরগোল পড়েছিল। তারই মধ্যে হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় চারপাশের হইচই যেন আরও বৃদ্ধি পেল। বাগানবাড়িতে এমনিতেই অনেক ভিআইপি লোকজন এসছে। এর মধ্যে অন্ধকারে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে ব্যাপারটা কেলেঙ্কারির সীমায় পৌঁছে যাবে। এদিকে অন্ধকারের মধ্যে শ্যামল তখন কিছুই দেখতে পাচ্ছে না, শুধুই লোকজনের হইচই শুনতে পাচ্ছে সে। এটাও বুঝতে পারছে যে চারপাশে সবাই তখন ছোটাছুটি করছে সামান্য একটু আলো জ্বালাবার জন্য। এমন সময় শোনা যায় একটা সাংঘাতিক বিস্ফোরণের শব্দ। চমকে ওঠে সবাই।
স্তব্ধ হয়ে যায় বাগানবাড়ির সেই উল্লাস। বলা বাহুল্য যে সেই বিস্ফোরণের দাপট এতটাই ছিল যে বাগানবাড়ির মেঝে অবধি কেঁপে ওঠে নিমিষে। আর ঠিক সেই মুহূর্তেই শোনা যায় একজন মানুষের আর্তনাদ। ব্যাপারটা কি হলো শ্যামল ঠিক বুঝতে পারছে না। তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে, আশেপাশে ঘুরে তাকায়। আওয়াজটা কোন জায়গা থেকে ঠিক এসেছে সেটা সে বুঝতে পারে না। চারপাশে অন্ধকার থাকায় কিছুই দেখতে পেল না শ্যামল, তাই একটু সামনের দিকে কয়েক পা এগিয়ে গেল সে। এরপর শ্যামল যা দেখতে পেল সে দৃশ্য বড়ই ভয়ঙ্কর, একেবারে হাড় হিম করা ঘটনা। শ্যামল দেখতে পেল ঘরের মধ্যে একজন মানুষ দাউ দাউ করে আগুনে পুড়ছে তখন, আর সেই জ্বলন্ত শরীরটা এদিক ওদিক দৌড়তে ব্যস্ত। নিজের জীবন বাঁচানোর জন্য পরিমরি করে ছুটছে সে। গায়ে আগুন নিয়েই সাহায্যের জন্য অসহায়ের মতো আকুলি বিকুলি করছে মানুষটা। কিন্তু দুঃখের বিষয়, কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। উপরন্তু উপস্থিত সবাই তখন তার থেকে দূরত্ব বজায় রেখে পালাবার চেষ্টা করছে। শ্যামল এবার সেই জ্বলন্ত মানুষটার আর্তনাদ শুনে বুঝতে পারল সে কেউ না, সে এই অঞ্চলেরই যুব নেতা, অর্থাৎ এমএলএ সাহেবের ভাইপো। কিছুক্ষণ আগেই যে কিনা একটা মানুষকে মারতে ব্যস্ত হয়ে উঠেছিল, কিন্তু তার যে এই অবস্থা হবে সেটা সে মোটেও ভাবতে পারেনি। তার ওই অবস্থা দেখে শ্যামলের একবার মনে পড়ে যায় সেই ঘাটের ঘটনাটার কথা। ভবতোষবাবু বলেছিল যে এই ছেলেটাই সেদিনের কুকর্মের প্রধান ছিল, আর এরই নির্দেশে সেদিন মেয়েটাকে জ্বালিয়ে মারা হয়েছিল গঙ্গার ঘাটে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সে আজ নিজেও আগুনে জ্বলছে, অগ্নিদগ্ধ অবস্থায় সাহায্যের আরতি নিয়ে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। দেখলেও করুণা হয়। তাকে দেখে একবার মৃদু হাসল শ্যামল। মনে মনে ভাবল এতদিনে হয়তো সেই মেয়েটা ন্যায় বিচার পেল। সাথে কেমন যেন একটা তৃপ্তি অনুভব করতে লাগলো শ্যামল। চোখের সামনে দেখল সেই যুব নেতার করুণ পরিণতি। এদিকে অবশ্য বাগানবাড়িতে ততক্ষণে হুলস্থুল পড়ে গেছে। যে যেদিকে পারছে প্রাণে বাঁচতে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। কেউ কেউ আবার সে যুব নেতাকে বাঁচাতে জল ভর্তি বালতি আনতে দৌড়চ্ছে বাইরের দিকে। অন্ধকারের মধ্যে জ্বলন্ত আগুনের আলোয় যতটুকু দেখা যায় তারই মধ্যে শ্যামল দেখছে এসব দৃশ্য। কিন্তু হঠাৎই শ্যামলের একটা কথা মনে পড়ে যায়, আর ঠিক সেই সময় তার মুখের তৃপ্তির হাসিও আবার কোথাও যেন বিলুপ্ত হয়ে যায়। শ্যামল মনে করে ভবতোষবাবুর কথা। সে বলেছিল যে এই বাগান বাড়িতে সেই রেপ কেসের দুজন ব্যক্তি উপস্থিত রয়েছে। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে একজন যদি সেই যুবনেতা হয় তবে দ্বিতীয় জনকে? প্রশ্নটা আসার পরেই সেটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে শ্যামলের। শ্যামল তখনও রহস্যের অন্ধকারে নিমজ্জিত, আর এমন সময় অন্ধকারের মধ্যে কেউ একজন দৌড়তে দৌড়তে সজোরে ধাক্কা মারে শ্যামলকে। শ্যামল টাল সামলাতে না পেরে উল্টে পড়ে যায় মাটিতে। মাথায় ভীষণ চোট লাগে তার। চিৎকার করে ওঠে শ্যামল। যন্ত্রণায় সে মাথা তুলতে পারে না। উঠে দাঁড়ানোর মতো শক্তিও সে হারিয়ে ফেলেছে। সবকিছু যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে আসে তার। ধীরে ধীরে মাটিতে শুয়েই জ্ঞান হারিয়ে ফেলে শ্যামল। এরপর চারিদিকে কি ঘটেছে তা টের পায় না সে। বেশ কিছুক্ষণ পর, এই শ্যামল, শ্যামল, এই শ্যামল, তুমি ঠিক আছো শ্যামল? আওয়াজটা যেন চেনা চেনা লাগলো শ্যামলের। ধীরে ধীরে চোখ মেলছে সে। দেখতে পেল তন্ময়বাবু বসে আছে তার পাশে। সে শুয়ে আছে একটা সোফায়। ততক্ষণে অবশ্য বাগান বাড়িতে আলো চলে এসেছে। শ্যামলেরও তখন ঘুম ঘুম ভাব। মাথাটাও ব্যথা করছে তীব্র। মাথায় হাত রেখেই এবার উঠে বসল শ্যামল। তারপর চারপাশটা একবার তাকিয়ে দেখল। বাগানবাড়ি তখন একেবারে ফাঁকা। কোথাও কোনো লোকজন নেই। শুধু দূরে একটা অগ্নিদগ্ধ লাশ পড়ে আছে কেবল। তন্ময়বাবু জিজ্ঞেস করে এবার, শ্যামল, তুমি ঠিক আছো?
শ্যামল মৃদু স্বরে জবাব দেয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি ঝটপট চলো এখান থেকে। কিছুক্ষণ আগে খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, যাই হোক, আগে আগে চলো এখান থেকে। কথাটা বলেই তন্ময়বাবু শ্যামলকে ধরে নিয়ে যেতে থাকে বাইরে গেটের দিকে। শ্যামলও টালমাটাল পায়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। শুধু যাওয়ার সময় দেখতে পায় সেই যুবনেতার অগ্নিদগ্ধ লাশটা। কি সাংঘাতিকভাবে পুড়েছে শরীরটা, চেনার উপায় পর্যন্ত নেই। তারই সঙ্গে শ্যামল খুঁজে পায় ওই লাশের পাশে পড়ে থাকা সেই স্মার্টফোনটা, যেটা সে কাল রাতে ভবতোষবাবুকে দিয়েছিল। সেটাতেই ছিল শ্যামলের তোলা সেই অশরীরীর ছবি। শ্যামল দেখল স্মার্টফোনটা পুড়ে গিয়ে প্রায় কালো হয়ে গিয়েছে। ফোনের ব্যাটারির দিকটাও ফেটে বেরিয়ে এসছে। এটা দেখে আন্দাজ করাই যায় যে ওই ফোনটা বিস্ফোরিত হয়নি, তার গায়ে অগ্নিসংযোগ ঘটেছে। যেহেতু ওই যুবনেতার পোশাক আগে থেকেই ভদকার মতো দাহ্য পদার্থে সিক্ত ছিল, তাই আগুন তাকে গ্রাস করতে বেশি সময় নেয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে ফোনটা বিস্ফোরিত হলো কিভাবে? এর পিছনেও কি আছে কোনো অলৌকিক কারণ? শ্যামল লাশটার পাশে দাঁড়িয়ে গভীরভাবে ভাবতে লাগলো এইসব। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই তন্ময়বাবু ফিরে আসে। তারপর সে বলে, আরে কি ভাবছোটা কি? এখান থেকে তাড়াতাড়ি চলো, পুলিশের সামনে এইরকম একটা ঘটনা ঘটেছে। তুমি কি ভাবছো এমএলএ সাহেব ছেড়ে দেবে আমাদের? হ্যাঁ, ছাড়বে না শ্যামল, ছাড়বে না। মহা বিপদের সামনে পড়েছি আমরা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এই জায়গা থেকে এখনই পালাও, নইলে তুমি ফাঁসবে, আমিও ফাঁসবো। চলো চলো শ্যামল, এখান থেকে চলো। বলেই শ্যামলকে ধরেই সে বাইরে টেনে নিয়ে যায়। শ্যামলও আর বেশি কিছু না ভেবে তন্ময়বাবুর সাথে বাগান বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর পুলিশের গাড়িতে চেপে তারা দুজনেই সেই জায়গা থেকে চলে যায়। তখন সবে ভোরের আলো ফুটেছে। পাখির ডাকে সূচনা হচ্ছে একটা নতুন দিনের। এরই মধ্যে বড় রাস্তা ধরে এগিয়ে চলেছে শ্যামলদের গাড়িটা। ভোরের ঠান্ডা বাতাস চলন্ত গাড়ির মধ্যে প্রবেশ করে শ্যামলের ব্যথার উপশম করছিল। তখন বড্ড আরাম লাগছিল তার। এদিকে পাশের সিটে বসে তন্ময়বাবু গাড়ি চালাচ্ছিল তখন এক মনে। তাকে দেখে শ্যামল এবার প্রশ্ন করে, স্যার ভবতোষবাবু কোথায়? উনি আসেননি? চুপ করে থাকে তন্ময়বাবু, কিছুই উত্তর দেয় না সে। সেটা দেখে শ্যামলের একটু অবাক লাগে, কেমন একটা সন্দেহ হয় তার মনে। তবে কিছুক্ষণ পরেই তন্ময়বাবু বলেন, না, আসেনি। এমনকি কালকেও উনি আসেননি, ছুটিতে ছিলেন, আমি খবর নিয়েছি। মানে কি কি বলছেন স্যার? ভবতোষবাবু কাল আসেননি? চমকে ওঠে শ্যামল। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারে না তন্ময়বাবুর কথা। মাঝে মনে হয় তন্ময়বাবু হয়তো মিথ্যে কথা বলছে, কিন্তু পরক্ষণেই তার মনে অনেক ধোঁয়াশা সৃষ্টি করে। সে এবার পাল্টা প্রশ্ন করে, তাহলে কাল রাতে যেটা হয়েছিল সেটা কি? তন্ময়বাবু আর কোনো কথা বলেন না, একেবারেই চুপ হয়ে যান এরপর। কিন্তু শ্যামল কিছুতেই যেন শান্ত হতে পারছিল না। নিজের মনে কি যেন বিড়বিড় করতে থাকে তখন। মূলত সে কিছুতেই ভবতোষবাবুর কথাগুলো ভুলতে পারছিল না। বারবার তার মনে একটাই প্রশ্ন জাগতে থাকে, রেপ কেসে জড়িত ওই দ্বিতীয় ব্যক্তিটাকে। প্রশ্নটা শ্যামলকে এতটাই ব্যতিব্যস্ত করে তুলেছিল যে সে আর থাকতে না পেরে তন্ময়বাবুকে জিজ্ঞেস করে, স্যার কাল রাতে ভবতোষবাবুর সাথে আমার কথা হয়েছিল। তিনি আমায় ওই ঘাটের রেপ কেসটার সম্বন্ধে সব কিছু বলেছেন। আমি জানতে পেরেছি যে মোট 8 জন মিলে এই কাজটা করেছিল, কিন্তু ঘটনাচক্রে তাদের মধ্যে 6 জন ইতিমধ্যেই মারা গেছে। বেঁচে ছিল মাত্র 2 জন, আর এই 2 জনের মধ্যে একজন ছিল আমাদের এমএলএ সাহেবের ভাইপো। তিনিও আজ মারা গেলেন। তাহলে বাকি রইল মাত্র 1 জন। আচ্ছা স্যার, এই যে 1 জন যিনি বেঁচে রয়েছেন তিনি কে? এই ব্যাপারে আপনি কিছু জানেন না? বলা মাত্রই তন্ময়বাবু সজোরে ব্রেক কষে দেন, আর সঙ্গে সঙ্গে গাড়িটা বেশ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় রাস্তার একপাশে। জনমানব শূন্য ফাঁকা রাস্তায় তখন ওই একটি মাত্রই গাড়ি দাঁড়িয়ে। তন্ময়বাবু স্টিয়ারিং ছেড়ে কেমন যেন হাঁপাতে শুরু করেছেন। শ্যামলের এই প্রশ্ন তন্ময়বাবুকে একটা বড় সত্য উদ্ঘাটনে বাধ্য করতে বসেছে।
তাই সে এবার একটা বড় দীর্ঘশ্বাস ফেলে। তারপর তন্ময়বাবু বলে, না ভবতোষবাবু নয়, কাল রাতে যে তোমায় সব বলেছিল সে হলো ওই মেয়েটি, যাকে তুমি সন্ধেবেলায় ঘাটে দেখেছিলে। কিন্তু সে তোমায় এত কিছু বলার পরেও। এসব শুনে শ্যামলের ততক্ষণে ভয় আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। মুখ দিয়ে আর কোনো কথাই বেরোতে চায় না তার। গায়ের লোমগুলো যেন ভয় খাঁড়া হয়ে গেছে। ভোরের ঠান্ডা হাওয়ার মধ্যেই এবার দরদরিয়ে ঘামতে থাকে শ্যামল। এত সত্ত্বেও তন্ময়বাবু তাকে বলে চলে, জানো শ্যামল, এই ধর্ষণের ঘণ্টাখানেক পর অভিযুক্ত আটজনই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছিল। কিন্তু তাও এমএলএ সাহেবের ভয় ছিল যে ওই বাকি 7 জন ভবিষ্যতে যে কোনো সময় মুখ খুলতে পারে, আর তাতে তার ভাইপোর ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই তিনি আর তার ভাইপো ষড়যন্ত্র করে ওই 7 জনকেই গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলেন, কিন্তু পারেননি। দুর্ভাগ্যক্রমে এদের মধ্যে একজন কোনোভাবে বেঁচে যায়। তবে সেই একজনের মাথায় একটা বড় আঘাতের জন্য সে তার পূর্বের সমস্ত স্মৃতি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। যদিও এতে অবশ্যই এমএলএ সাহেব আর তার ভাইপোর লাভই হয়। হাস্যকর বিষয় কি জানো, পরবর্তীকালে এই ছেলেটাকেই তারা একটা চাকরি দিয়ে সাহায্য করে। মূলত এটা ছিল একটা ট্র্যাপ, ছেলেটা যাতে কোনোদিনও এই অঞ্চল ছেড়ে বের হতে না পারে, তাই জন্য তাকে চোখে চোখে রাখার জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে ছেলেটির স্মৃতিশক্তি যদি আবার কখনো ফিরে আসে তবে কিন্তু। তন্ময়বাবু এবার তাকায় শ্যামলের দিকে, তারপর মৃদু হাসে একবার। হাসিটা মোটেও ভালো লাগলো না শ্যামলের। সে নির্বাক হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো তন্ময়বাবুর দিকে। কাল রাতে চোট পাবার পর শ্যামলের মাথাটা যথেষ্ট ব্যথা করছে এখন, কিন্তু তার থেকেও বড় আঘাত এবার তার মনে এসে লাগলো। শ্যামল যেন এবার একেবারেই অনুভূতিহীন হয়ে পড়ে। একটা পাথরের ন্যায় চুপচাপ বসে থাকে গাড়ির সিটে। এরপর আর একটাও কথা হয়নি শ্যামল এবং তন্ময়বাবুর মধ্যে। একটা গভীর নীরবতায় তারা দুজনেই রয়ে যায়। খানিকক্ষণ পরে তন্ময়বাবু গাড়িটা স্টার্ট দিয়ে ধীরে ধীরে চালাতে শুরু করেন। তারপর তারা রওনা দেয় যে যার গন্তব্যের দিকে। শুনছিলে ডকপার কলমে দোল পূর্ণিমার সেই রাত। কেমন লাগলো আজকের গল্পও জানাতে ভুলো না কমেন্ট বক্সে। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই। আর তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা আমাদের থেকে কি ধরনের গল্প শুনতে চাইছো, আমরা সেই ধরনের গল্পই তোমাদের কাছে আনবো। তাহলে আজকের মতো আসি, টাটা, গুড নাইট।